সেই ভাঙাচোরা বাধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়ছে। স্থির রেখাহীন নদীর উপর একের পর এক চলছে রঙের খেলা। জানলা ভাঙা বারান্দা ঝুলে পড়া বিশাল মস্ত বাড়িটার সামনে ঘাটের উপরে সন্ধ্যাবেলায় আমি একা বসে। এমন সময়ে হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মহাশয়ের কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম ভদ্রলোকটি রোগা, তেল চিটে ময়লা পোশাক পরিহিত, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। কর্মক্ষেত্র হতে যেন কিছুক্ষণ আগেই ফিরেছেন, এবং যে সময় কিছু জলখাবার খাওয়া উচিত ছিল সে সময় হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। অপরিচিত ভদ্র ব্যক্তিটি পাশের সিঁড়িতে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ব্যবসা করি। কিসের ব্যবসা? হরিতকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। কি নাম? কিছুক্ষণ থেমে যে নামটা বললাম সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল শেষ হলো না, পুনরায় প্রশ্ন করলেন, এখানে কি করতে আসা হয়েছে? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছুটা আশ্চর্য হয়ে জানালেন, প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু এবং ওষুধ তার শরীরে লাগেনি। তিনি বললেন, এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরের পুরনো বাড়িটা দেখিয়ে বললাম, এই বাড়িতে। মনে হয় লোকটির মনে সন্দেহ হলো। আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ নিয়ে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন। জানলাম লোকটি এখানকার স্কুল মাস্টার। মাঝে নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। এদিকে সন্ধ্যার শেষ আলোটুকু মিলে গিয়ে ঘাটের উপরের জনশূন্য অন্ধকার বাড়িটি প্রেত মূর্তির মতো চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল মাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। তিনি তার পুত্র সন্তানহীন জ্যাঠামশায় দুর্গামোহন সাহার সমস্ত সম্পত্তি এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হন, কিন্তু তাকে এ কালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। জুতা পরা সাহেবের আপিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজিতে কথা বলতেন। তার উপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির কোনো সম্ভাবনা ছিল না। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তাতে আবার সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চালচলন আর রইল না। মশাই নিশ্চয়ই বিবাহিত, সুতরাং এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা পায় না, সে যে কুশ্রী অথবা দরিদ্র তা নয়, সে নিতান্ত নিরীহ। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটুকু না দেয়, তবে স্বামীর ভাগ্য মন্দ এবং স্ত্রীর তার থেকেও বেশি। অভাগা ফণীভূষণ আধুনিক হলেও অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাই ব্যবসায় ও সংসারে তেমন সুবিধে করতে পারেননি। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় ভালোবাসা ঢাকায় শাড়ি এবং বাজুবন্ধ লাভ করত। তাই তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল নিত, কিছুই দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। মণিমালিকা ফণীভূষণকে শাড়ি গয়না দেওয়ার যন্ত্র ছাড়া আর কিছু ভাবত না। ফণীভূষণের জন্মস্থান ফুলবেড়ে। ব্যবসার জন্য এখানে থাকতেন। ফুলবেড়ের বাড়িতে তার পিসি, মাসি ও অন্য 5 জনের সাথে স্ত্রীকে না রেখে নিজের কাছেই রেখেছিলেন। তার স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না। পাড়া প্রতিবেশিনীদের সাথেও তার মেলামেশা বেশি ছিল না। পুজো ব্রত উপলক্ষে
কাউকে কোনো কিছু দানও করত না। স্বামীর কাছ থেকে পাওয়া সব কিছুই সে জমিয়ে রাখত একমাত্র ভালোবাসা ছাড়া। ঈশ্বর তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন। তার কাছে এমন কিছু ছিল না যাকে সে নিজের লোহার সিন্দুকের মণিমাণিক্য থেকে বেশি ভালোবাসতে পারে। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকেও ভালোবাসত না, কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না, এবং জমানো সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। যদিও রান্নায় নুন কম হতো না এবং পানে চুনও বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয়ে কিসে যেন একটা অভাব বোধ হতো। স্ত্রীর কোনো দোষ ছিল না, তবু স্বামীর কোনো সুখও ছিল না। তাই সে স্ত্রীকে কেবল হীরামুক্তার গয়না দিত, যা কেবল জমা পড়ত গিয়ে ওই লোহার সিন্দুকে। কিন্তু স্ত্রীর হৃদয় ওটা শূন্যই থাকত। ঠিক এমন সময়ে শিয়ালগুলো গাছের ঝোপের মধ্য থেকে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্পস্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো শিয়ালগুলো স্কুল মাস্টারের গল্প শুনে অট্টহাসি দিতে লাগল। তারা থামবার পর মাস্টার তার বড় বড় চোখ পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের ব্যবসায়ে হঠাৎ একটা ফাড়া এলো। হঠাৎ কি এক কারণে বাজারে তার ক্রেডিট ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও থেকে লাখ দেড়েক টাকা বের করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকার চেহারা দেখানো যায়, তাহলে মুহূর্তের মধ্যে তার সেই ভাড়া কাটতে পারে। টাকাটা জোগাড় করা যাচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার করলে তার ব্যবসায়ের দ্বিগুণ ক্ষতির আশঙ্কা করে ফণিভূষণ। আবার অন্য কোথাও ঋণ করতে গেলে সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। কিন্তু গয়না বন্ধক রাখলে ঋণ অত্যন্ত সহজে পাওয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাবার ক্ষমতা কিন্তু ছিল না। তিনি অতি কষ্টে স্ত্রীর কাছে ব্যবসার কথা বললেও স্পষ্ট করে বলতে পারল না। ওগো, আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমালিকা যখন হাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের মনের মধ্যে দুঃখ পর্যন্ত চেপে গেল। যাই হোক, নিজের স্ত্রীর গয়নায় স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু ফণিভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই মধুসূদন ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করবে। আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু টাকা আদায় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল। কি করবে সে বিষয়ে পরামর্শ চাইল। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, বাবু কখনো টাকা জোগাড় করতে পারবেন না, শেষকালে তোমার ওই গয়নাতেই টান পড়বে। মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে গেল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। তার একমাত্র যত্নের ধন তার সর্বাঙ্গের গয়না। সেই অনেক দিনের অনেক স্বাদের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের কাজে লাগবে, এ কথা কল্পনা করে তার সর্বশরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তাহলে কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এবেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশে, এমনকি বেশিরভাগটাই যেন
তার ভাগে আসে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় খুঁজতে লাগল। মণিমালিকা এ প্রস্তাবের সাথে সাথে রাজি হয়ে গেল। আষাঢ় শেষে সন্ধেবেলায় এই ঘাটের ধারে একটা নৌকা এসে লাগলো। মেঘাচ্ছন্ন অন্ধকারে ভোরবেলা একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মধ্য হতে জেগে উঠে বলল, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণি বলল, সে পরে হবে, এখন নৌকা খুলে দাও। নৌকা খুলে দেওয়ার পর খরস্রোতে ভেসে চলল নৌকাটি। মণিমালিকা সমস্ত রাত ধরে একটি একটি করে তার সমস্ত গয়না সারা শরীরে পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা খালি ছিল না। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হারিয়ে যেতে পারে, এ আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পরে নিলে তাকে না মেরে ফেললে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে গয়নাগুলো ঢাকা ছিল তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে মণিমালাকে বাপের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মুনিবকে এক চিঠি লিখল। তার মূল বক্তব্য হল, স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয়। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে একটা আঘাত লাগল। সে ভাবল, আমি এতটা ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে প্রাণপণ চেষ্টায় টাকা রোজগারের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য আমি করে যাব। সেই স্ত্রীকে কোনো চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে উপযুক্ত টাকা জোগাড় করে বিপদমুক্ত ফণিভূষণ বাড়ি ফিরে এলো। সে জানত বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনকার দিনও প্রার্থীভাব ত্যাগ করে কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে লজ্জিত হবে, এটা ভাবতে ভাবতে ফণিভূষণ অন্তঃপুরে শোবার ঘরে দরজার কাছে এলো। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকল। ঘর ফাঁকা। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নাপত্রের চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও ব্যবসা বাণিজ্য সমস্তই ব্যর্থ। ফণিভূষণ স্ত্রী সম্বন্ধে কোনরূপ জানতে চেষ্টা করল না। মনে করল যদি ইচ্ছা হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাবার বাড়িতে লোক পাঠালো। সেখান হতে খবর এলো মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে কেউই যায়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদী তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকা, নৌকার মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো সন্ধান মিলল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধেবেলা তার অনেক দিনের অব্যবহৃত শোয়ার ঘরের মধ্যে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টির শব্দের মধ্যেও যাত্রার গানের সুর অল্প অল্প শোনা যাচ্ছে। ওই যে জানলার উপরে আলগা হয়ে যাওয়া দরজাটা ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল। কোনো খেয়ালই ছিল না
ঘরের দেওয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপরে একটা গামছা আর তোয়ালে, একটা চুড়ি পেরে ও একটা ডুয়ে শাড়ি খানিকক্ষণ আগেই যেন ব্যবহার করা হয়েছে এমনভাবে ঝুলানো রয়েছে। ঘরের কোণে টেবিলের উপরে পিতলের কৌটায় মণিমালিকার নিজের হাতে তৈরি কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার ছোটবেলা চীনের পুতুল, সেন্টের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো পর্যন্ত অত্যন্ত পরিপাটি করে সাজানো। যে ছোট মতো শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন জ্বালিয়ে কুলুঙ্গিটির উপর রাখত, সেখানে সেই নিভে যাওয়া এবং ময়লা হয়ে যাওয়া ল্যাম্পটা পড়ে আছে। কেবল সেই ছোট ল্যাম্পটি এই শোবার ঘরের মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড়বস্তুর উপর নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে কুচিয়ে রাখা শাড়িটা তুমি পরো। তোমার তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিচ্ছু চায় না, কেবল তুমি এসো। তোমার অমলিন সৌন্দর্য নিয়ে চারিদিকের এইসব জড়বস্তুকে আবার জীবন্ত করে তোলো। কারণ এইসব জড়বস্তুর ক্রমাগত কান্না এই ঘরটাকে শ্মশান করে তুলেছে মণিমালিকা। গভীর রাতে কখন এক সময়ে বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে আছে। জানলার বাইরে এমন একটা গাঢ় অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা আকাশভেদী সিংহ দরজা, যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের জন্য হারানো জিনিস একবারের মতো হলেও দেখা দিতেও পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাতের অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। আনন্দিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুরে ফুরে দেখতে চেষ্টা করল। আনন্দ ভরা হৃদয় এবং ব্যস্ত চোখ ব্যথিত হয়ে উঠল। কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই বেড়ে উঠল, অন্ধকার ততই যেন ঘন হয়ে আসলো। শব্দটা ধীরে ধীরে ঘাটের উপরে সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে থামল। সামনে দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো, যেন গয়নার সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দরজায় এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। একের পর এক ঘর পেরিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বাইরে থেকে তালা বন্ধ। ফণিভূষণ প্রাণপণে দুহাতে সেই দরজা নাড়া দিতেই সেই ধাক্কা এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড খুব জোরে জোরে উঠছে নামছে। স্বপ্ন ভেঙে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল এবং তারই সাথে মিশে গেছে যাত্রার ছেলেদের ভৈরবী গান। যদিও ব্যাপারটা সবটাই স্বপ্ন ছিল, কিন্তু এত বেশি কাছের এবং এতটা সত্যের মতন যে ফণিভূষণের মনে হলো যেন অতি অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হতে বঞ্চিত হল। সেই জলের শব্দের সাথে দূর থেকে ভেসে আসা ভৈরবী সুর তাকে বলতে লাগলো, এই জেগে থাকাটাই স্বপ্ন, আবার এই জগৎটাই মিথ্যে। তার পরদিনও যাত্রা ছিল এবং
দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন সামনের দরজা খোলা থাকে। দারোয়ান বলল, বাবু, মেলা উপলক্ষে নানা দেশ হতে নানা প্রকারের লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি সারা রাত পাহারা দিব। ফণিভূষণ বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় প্রদীপ নিভিয়ে দিয়ে ফণিভূষণ তার শোবার ঘরের সেই জানলায় এসে বসল। আকাশে মেঘ এবং চারদিকে কোনো একটি অজানা নিস্তব্ধতা। ব্যাঙের অশ্রান্ত শব্দে এবং যাত্রার গানের চিৎকার সেই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসংগত অদ্ভুত রসের সঞ্চার করেছিল। অনেক রাতে একসময় ব্যাঙ, ঝিঝি এবং যাত্রাদলের ছেলেরা চুপ করে গেল এবং রাত্রের অন্ধকারের উপরে আরও একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠকঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হলো, পাছে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে তার অতি আগ্রহ তার ইন্দ্রিয়কে দুর্বল করে দেয়। সে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই শব্দ আজ ঘাট থেকে ধীরে ধীরে এগিয়ে এসে খোলা দরজা পেরিয়ে ভেতরে ঢুকল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর শান্ত রাখতে পারল না। তার বুক ধরফর করতে লাগলো এবং নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ক্রমে উপরে উঠতে লাগলো। অবশেষে ঠিক সেই শোবার ঘরের দরজার কাছে এসে খটখট এবং ঝমঝম থেমে গেল। কেবল চৌকাঠটা পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি হতে কেঁদে উঠে চিৎকার করল, মণি! অমনি সচকিত হয়ে জেগে দেখল তারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের সবকিছু কেঁপে উঠেছে। বাইরে সে ব্যাঙের কলরব এবং যাত্রার ছেলেদের গান হয়ে চলেছে। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল, সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা মনে করল বাবু তান্ত্রিক মতে কি এক সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সারাদিন উপবাস করে রইল। জনহীন বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ জানালার নিচে এসে বসল। সেদিন আকাশে মেঘ ছিল না। নক্ষত্রগুলোকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে অনেক দেরি। মেলা উঠে যাওয়াতে নদীতে কোনো নৌকো ছিল না এবং উৎসব জাগা ক্লান্ত গ্রাম দুরাত জাগার পর আজ গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। ফণিভূষণ একটা চৌকিতে বসে চৌকির উপর মাথা রেখে তারা দেখছিল আর ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধেবেলা গোলদিঘির ঘাসের উপর চিত হয়ে হাতের উপরে মাথা রেখে ওই তারাগুলোর দিকে চেয়ে থাকত এবং মনে পড়ত তার শ্বশুর বাড়ির একাকী ঘরের 14 বছরের মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি যে মধুর লাগত তা বলার নয়। দেখতে দেখতে তারাগুলো সব হারিয়ে গেল। আকাশ থেকে একটা অন্ধকার নেমে এলো এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে চোখের উপরে ও নিচের পাতার মতো এক হয়ে এসে মিলিত হলো। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চিত ছিল আজ তার চেষ্টা সফল হবে। আগের রাতের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ির উপর উঠল। ফণিভূষণ দু চোখ বন্ধ করে স্থির হয়ে ধ্যানাসনে বসল। শব্দ
দারোয়ানবিহীন সদর দরজা পেরিয়ে জনশূন্য অন্তপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। শব্দ লম্বা বারান্দা পেরিয়ে এবং শোবার ঘরে দরজার কাছে এসে খানিকক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। আলনায় যেখানে শাড়ি কোচানো আছে, ঘরের যেখানে কেরোসিনের ল্যাম্পটা আছে, টেবিলের ধারে যেখানে পানের বাটায় শুকনো পান এবং সেই সব বিচিত্র সামগ্রীতে পূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নবোদিত দশমীর চাঁদের আলো এসে পড়েছে এবং তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। সেই কঙ্কালের 8 আঙ্গুলে আংটি, করতলে রতন চক্র, সারা হাতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় হার, মাথায় সিঁদুর। তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অস্থিতে অস্থিতে এক একটি সোনায় হীরায় ঝকঝক করছে। গয়না ঢিলা ঢলঢল করছে, কিন্তু গা থেকে খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর, তার হাড়ময় মুখে তার 2 চোখ ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন চোখের পাতা, সেই অবিচলিত দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন আলোকিত সভাগৃহে ফণিভূষণ যে দুটো আয়ত সুন্দর কালো কালো ঢলঢলো চোখ শুভদৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই দুটি চোখই আজ শ্রাবণের রাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় দেখল। দেখে তার সারা শরীরের রক্ত হিম হয়ে এলো। প্রাণপণে 2 চোখ বুঝতে চেষ্টা করলো, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে চেয়ে রইল। তখন সেই কঙ্কাল হতভম্ব ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে আঙ্গুলের ইশারায় ডাকল। তার 4 আঙ্গুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করছিল। ফণিভূষণ উঠে দাঁড়ালো। কঙ্কাল সামনে দরজার দিকে চলল। হাড়ে হাড়ে, গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগলো। ফণিভূষণ পুতুলের মতো তার পিছনে পিছনে চলল। বারান্দা পার হলো। ঘন অন্ধকার গোল সিঁড়ি ঘুরে খটখট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে নামল। নিচের বারান্দা পার হয়ে জনশূন্য আলোহীন ফটকে ঢুকল। অবশেষে ফটক পার হয়ে ইট খোয়া দেওয়া বাগানের রাস্তায় বের হয়ে পড়ল। খোয়াগুলোর উপর আর পড়ে পড়ে করকর করতে লাগলো। সেখানে জ্যোৎস্নার আলো ঘন ডালপালার মধ্যে ভালোভাবে পড়ছিল না। সেই বর্ষার অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হল। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে গয়নায় আবৃত কঙ্কাল তার ধীর স্থির গতিতে কঠিন শব্দ করে এক পা করে নামতে লাগলো। ভরা বর্ষার নদীর প্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার ছবি পড়ে চিকচিক করছে। কঙ্কাল নদীতে নামল। তাকে অনুসরণ করে ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ করা মাত্র ফণিভূষণের ঘুম ছুটে গেল। সামনে আর তার পথ প্রদর্শক নেই, কেবল নদীর ওপারে গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে এবং তার মাথার উপরে একখণ্ড চাঁদ শান্ত অবাকভাবে তার দিকে চেয়ে আছে। পা হতে মাথা পর্যন্ত বারবার চমকে চমকে উঠে টলমল পায়ে ফণিভূষণ অবশেষে স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে ক্ষণিকের জন্য জেগে ওঠে, আবার চিরনিদ্রার মধ্যে তলিয়ে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার থামলেন। হঠাৎ থামামাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলেই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটি কথাও বললাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না।
আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এটা বিশ্বাস করেন? তিনি বললেন, না। কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নয়, তার হাতে অনেক কাজ আছে। আমি বললাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণীভূষণ সাহা। স্কুলমাস্টার কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, নৃত্যকালী।